আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ক্যারিয়ার এইট 47তম বিসিএস ক্র্যাশ কোর্স প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল রাফি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা জানি বিসিএস আমাদের সবার একটি আরাধ্য পরীক্ষা, এবং আমরা আমাদের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হবো আমরা। সেই বিশেষ বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমাদের সেই সেই পরিমাণে আমাদের পরিশ্রম, অধ্যবসায় এবং সিলেবাস ধরে ধরে আমাদের যে পড়াশোনা সেটি চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমরা এখানে অনেকেই আমাদের লাইভে অনেকে উপস্থিত আছেন, যাদের মধ্যে অনেকে নতুন পরীক্ষার্থী আবার অনেকে পুরাতন পরীক্ষার্থী আছেন। তা আমার ক্লাসটা হবে আজকে একদম বেসিক লেভেল থেকে। আমরা আজকে বাংলাদেশ পার্ট নিয়ে আলোচনা করব। আমরা জানি বিসিএস পরীক্ষায় বিশাল একটা অংশ থাকে সাধারণ জ্ঞান থেকে। তার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান অংশকে যদি আমরা ভাগ করি, একটা বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, ভূগোল, নৈতিকতা ও সুশাসনকে আমরা সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত হিসেবে ধরতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃন্দ, আজকে আমরা বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের সীমান্ত সীমারেখা এবং তার সাথে বাংলাদেশের বিষয়, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি এবং বাংলাদেশের ভৌগোলিক সুবিধা অসুবিধা অনেকগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। আশা করি সবাই ধৈর্য ধরে ক্লাসে থাকবেন এবং আহ, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। প্রিয় দর্শক, আমরা জানি আহ আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আসলে আসলে আমাদের বাংলাদেশ পার্টে এই টপিকটা, আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকটা রিটেনে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রিলিমিনারিতে অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা যদি আমাদের আলোচনা শুরু করতে যাই, তাহলে আমরা প্রথমে দেখবো বাংলাদেশের পরিচিতি। বাংলাদেশের বাংলাদেশের পরিচিতি পরিচিতি বাংলাদেশের পরিচিতির কথা বললে সবার আগে আসে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার ঠিক দক্ষিণ দিকে আমরা জানি বাংলাদেশ অবস্থিত, এবং বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে ভারত, এবং আরেকটি রাষ্ট্র আছে তার নাম হচ্ছে মিয়ানমার। এবং আমাদের বাংলাদেশের তিন দিক দিয়েই আমরা হচ্ছে ভারত দ্বারা এবং মিয়ানমার দ্বারা আমরা বেষ্টিত আছি। আর বাংলাদেশের ঠিক দক্ষিণ দিকে আমরা দেখতে পাই একটি সাগর আছে, তার নাম হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ। এবং বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত, যেটি যেটির একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে হচ্ছে আপনি যদি মালাক্কা প্রণালী দিয়ে যান তাহলে সেদিকে যাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। তাহলে বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে বলা যায় বাংলাদেশ হচ্ছে আপনার ভারত মহাসাগরের প্রবেশদ্বার। প্রশান্ত মহাসাগর থেকে মালাক্কা স্ট্রেট দিয়ে বাংলাদেশের যে বঙ্গোপসাগরটা, সেটি হচ্ছে ভারত মহাসাগরের প্রবেশদ্বার। এবং আমরা জানি বঙ্গোপসাগরের তীরবর্তী বিশ্বের গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশের কি আছে, অনেকগুলো বন্দর রয়েছে। আমরা একটু বাংলাদেশের আশেপাশে কি আছে, বাংলাদেশের সীমান্ত সীমারেখাটা কেমন, সেই বিষয় সম্পর্কে একটু আজকে জানবো। বাংলাদেশের আহ সীমান্ত সীমারেখা বুঝতে হলে আমাদের প্রথমে বাংলাদেশের মানচিত্র দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মানচিত্র যদি দেখি, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমরা একটু ছোট্ট করে যদি বাংলাদেশের মানচিত্র আঁকি, তাহলে আমরা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের কোন একটা মানচিত্রের উপরের দিককে আমরা বলি উত্তর দিক। তাহলে আমাদের এই অংশটা হচ্ছে উত্তর দিক, তারপরে এই অংশটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এবং এই পাশে হচ্ছে বাংলাদেশের পূর্ব দিক, এই পাশে হচ্ছে বাংলাদেশের পশ্চিম দিক। তাহলে বাংলাদেশের পার্শ্ববর্তী, বাংলাদেশের পশ্চিমে একটি রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে ভারত। বাংলাদেশের উত্তরেও ভারতের অবস্থান, বাংলাদেশের পূর্বেও ভারত এবং মিয়ানমারের অবস্থান। তাহলে আমরা দেখি যে বাংলাদেশের পশ্চিমে ভারতের একটি রাজ্য আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারতের যে রাজ্যটি আছে সেই রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের উত্তরে ভারতের যে রাজ্যটি আছে তার নাম হচ্ছে মেঘালয়। 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 তাহলে মেঘালয়ের উপরে কিন্তু আমরা জানি আসামের অবস্থান। আসাম এই যে আসাম, ভারতের যে রাজ্যটি রয়েছে, আসাম নামক যে রাজ্যটি রয়েছে, সেই রাজ্যটির সাথে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটা কানেকশন রয়েছে, এবং বাংলাদেশের সিলেট জেলাও কিন্তু আসামের সাথে অন্তর্ভুক্ত, আসামের সাথে সীমান্ত আছে তার। তারপরে বাংলাদেশের আপনারা জানেন হরিকেল যে জনপদটা ছিল, একদিকে সিলেট একদিকে চট্টগ্রাম, ঠিক তার মাঝখানেই কি রয়েছে, ঠিক তার মাঝখানে ত্রিপুরা নামক একটা রাজ্য রয়েছে ভারতের। ত্রিপুরা। ত্রিপুরা, যার রাজধানী হচ্ছে আগরতলা, আমরা জানি সবাই। তারপরে দেখেন বাংলাদেশের ঠিক এই জায়গাটুকুতে, অর্থাৎ বাংলাদেশের যে একটা জেলা আছে নাম হচ্ছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা থেকে
কক্সবাজার জেলা পর্যন্ত আরেকটি দেশের সাথে আমাদের সীমান্ত রয়েছে। সেই দেশটির নাম হচ্ছে মিয়ানমার। মিয়ানমার, তাহলে মিয়ানমারের দুইটি প্রদেশের সাথে আমাদের সীমান্ত রয়েছে। একটির নাম হচ্ছে চীন প্রদেশ, আরেকটির নাম হচ্ছে আপনার রাখাইন প্রদেশ। রাখাইন প্রদেশ, যেটি আগে আরাকান নামে পরিচিত ছিল। আরাকান নামে পরিচিত ছিল। আমরা আমরা জানি মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে, এবং মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিবদমান তাদের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে। এবং আমরা এটাও জানি যে তাদের প্রায় 85% এলাকা থেকে 95% এলাকা এখন এই বিদ্রোহীদের দখলে রয়েছে। তাহলে আমরা একটা রাজ্য পেয়েছি, বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তর দিকে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, এবং এখানে আরেকটি রাজ্য রয়েছে, নাম হচ্ছে মিজোরাম। এখানে আরেকটি রাজ্য রয়েছে, নাম হচ্ছে মিজোরাম। এবং মিয়ানমারের সাথে দুইটি রাজ্যের সীমান্ত আছে। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় বাংলাদেশের কয়টি রাজ্যের সাথে ভারতের সীমান্ত ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে এই 5টি। বাংলাদেশের, আমরা যদি একটু মুছে দেই এটা, বাংলাদেশের ঠিক উপরে এখানে একটা রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে নেপাল। একটু মনোযোগ দিবেন আপনারা। এটা হচ্ছে নেপাল। তারপর নেপালের পাশে একটা ভারতের রাজ্য আছে, তার নাম হচ্ছে সিকিম। আপনারা মানচিত্র দেখলে ঠিক একইভাবে এই বিষয়গুলো দেখতে পাবেন। একটার নাম নেপাল, নেপালের পাশে ভারতের একটা রাজ্য আছে, নাম হচ্ছে সিকিম। তার পাশে আরেকটি দেশ আছে, তার নাম হচ্ছে ভুটান। তার নাম হচ্ছে ভুটান। এই নেপাল, ভুটান এগুলো কিন্তু একসময় ব্রিটিশ, আমাদের মতো ব্রিটিশ উপনিবেশ ছিল। ব্রিটিশ উপনিবেশ ছিল। তারপরে আমরা দেখি এই পাশে হচ্ছে ভারতের একটা রাজ্য, নাম হচ্ছে অরুণাচল। অরুণাচল, যে প্রদেশ নিয়ে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছে 1962 সালে। এবং ওই সময় তাদের মধ্যে একটা সীমান্ত লাইন দেওয়া হয়েছে, যেটির নাম বলা হয় ম্যাকমোহন লাইন। ওখানে যদিও তিনটা লাইন আছে, ম্যাকমোহন, ম্যাকডোনাল্ড এবং হচ্ছে জনসন লাইন, তিনটা লাইন আছে। তবে দুইটা দেশের সীমানা এখন ম্যাকমোহন লাইনে এসেছে। ওকে, তাহলে এবার আমরা দেখি মিজোরাম, ত্রিপুরা মিজোরামের উপরে আসামের পাশে এখানে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্য। এখানে রয়েছে হচ্ছে আপনার নাগাল্যান্ড রাজ্য। নাগাল্যান্ড নামে একটা রাজ্য রয়েছে এখানে। ওকে, তাহলে আমরা জানি ভারতের, এটা হচ্ছে ভারতের হার্টল্যান্ড, অর্থাৎ পশ্চিম দিকে যেটা, সেটা হচ্ছে ভারতের হার্টল্যান্ড। ভারতের হার্টল্যান্ডের, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অংশে, নর্থ ইস্ট অংশে আমরা জানি ভারতের 8টি রাজ্য আছে। কয়টি রাজ্য আছে? 8টি রাজ্য আছে। হ্যাঁ, 8টি রাজ্য আছে। সেই 8টি রাজ্য থেকে সিকিম সিকিমকে বাদ দিয়ে বাকি যে 7টি রাজ্য আছে, এগুলাকে বলা হয় সেভেন সিস্টার্স। কি বলা হয়? সেভেন সিস্টার্স বলা হয়। তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে, ভারতের টোটাল মিজোরামের উপরে আসামের পাশে এখানে একটা রাজ্য, ভারতের টোটাল রাজ্য সংখ্যা হচ্ছে 28টি, আমরা জানি। তবে ভারতের 29তম রাজ্য কিন্তু কিন্তু আছে। ভারতের 29তম রাজ্য, যেটির নাম হচ্ছে তেলেঙ্গানা। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ এবং 35 নম্বর অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে আমরা জানি কাশ্মীরের যে রাজ্যের অধিকার, সেটি বাদ দিয়ে কাশ্মীরকে কি করা হয়? হ্যাঁ, কাশ্মীরকে বাদ দিয়ে তাকে, কাশ্মীরকে হচ্ছে আপনার একটা স্ট্যাটাস দেওয়া হয়, সেটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ ভারতের ইউটিতে পরিণত করা হয়। ইউটিতে পরিণত করা হয়। আহ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কে কোত্থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন, এবং কমেন্টে কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটি অবশ্যই আমাদের ক্লাসের শেষের দিকে আপনারা জানাবেন। কাইন্ডলি, আমরা আশা করি আজকে সবাই আমরা ক্লাসটি উপভোগ করবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকিম, সিকিম বাদ দিয়ে ভারতের যে নর্থ ইস্টে যে 7টি রাজ্য আছে, সেটা 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতের একজন সাংবাদিক, তার নাম হচ্ছে জ্যোতিপ্রসাদ সাইকিয়া। জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে 7 বোন রাজ্য বলেছে। কারণ সাত এই 7টি রাজ্যের সাথে, রাজ্যের মধ্যে যেমন প্রকৃতিগত ভাবে যেমন মিল আছে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যেমন মিল আছে, ঠিক ঠিক তেমনি মিল আছে তাদের রাজনৈতিক অবস্থা। আপনারা জানেন ভারতের এই 7টি রাজ্য কিন্তু ভারত থেকে, 7টি রাজ্যের বিভিন্ন এলাকা ভারত থেকে স্বাধীন হতে চায়। এই অঞ্চলটা, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে রাজ্যগুলো আছে, সেগুলো একসময় অহম নামে একটা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কি নাম, আমরা একটু লিখি লিখি, নাম হচ্ছে অহম রাজ্য। অহম রাজ্য। পরবর্তীতে এগুলো মুঘলদের সময় কি করা হয়, মুঘলদের সময় আপনার মির জুমলা যখন আহ সুবেদার হিসেবে এসেছিলেন আওরঙ্গজেবের সময়, তখন মির জুমলা এই এলাকা, অর্থাৎ অহোম রাজ্যটি দখল করতে চেয়েছিলেন। কিন্তু অহোমদের প্রতিরোধের মুখে মির জুমলা এই যুদ্ধে জিততে পারেন নাই। পরবর্তীতে ব্রিটিশরা এই অঞ্চল দখল করেছিল। এবং আপনারা জানেন
ব্রিটিশরা পরবর্তীতে এই পুরো অঞ্চলটা, অর্থাৎ আমাদের উপমহাদেশ সহ উপমহাদেশের এক্সটেনশন হিসেবে এই এলাকাটুকু তারা অ্যানেক্স করেছিল। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা সাভার থেকে, বরিশাল থেকে, চকরিয়া থেকে, চকরিয়া আমার এলাকা, চকরিয়া থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এবার আসেন, এটা হচ্ছে সেভেন সিস্টার্স গেল। তাহলে সেভেন সিস্টার্স এর এই উত্তর পূর্ব অংশটা একসময় অহোম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এটা মুঘলরা চেষ্টা করেছিল এটাকে দখল করতে, কিন্তু তারা দখল করতে পারে নাই। পরবর্তীতে এটা কাদের দখলে এসছে? ব্রিটিশদের দখলে এসছে। এবং আমরা জানি সর্বশেষ হিসেবে ব্রিটিশরা কিন্তু 1860 সালে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামটাও তারা দখল করেছিল। এবং তাদের যা ব্রিটিশদের সাথে এখানে একটা বিদ্রোহ হয়েছিল, যেটির নাম হচ্ছে চাকমা বিদ্রোহ। সেই চাকমা বিদ্রোহের পরে ব্রিটিশরা তাদেরকে বলেছিল টাকার বিনিময়ে আমরা তোমাদেরকে স্বায়ত্তশাসন দিব। এইভাবে 1860 সালে পার্বত্য চট্টগ্রাম নামের একটা এলাকা প্রতিষ্ঠিত হয়েছে, এবং ব্রিটিশরা এটার নাম দিয়েছিল চিটাগাং হিল ট্র্যাক্টস। তখন যারা চিটাগাং হিল ট্র্যাক্টস এর ওখানে গিয়ে তারা তারা দেখে যে এখানে প্রচুর পরিমাণে জমি নিয়ে খুব ঝামেলা। কারণ এখানে কিছু পাহাড়ি জমি, আবার কিছু সমতল সমতল ভূমি। তাহলে প্রথাগত মালিকানা এবং অপ্রথাগত মালিকানা নিয়ে কিন্তু ওখানে বড় ধরনের প্রবলেম দেখা যায়। তখন ব্রিটিশরা এই যে জমি বিষয়ক যে ঝামেলা, সেই ঝামেলাটাকে তারা ডিল করার জন্য 1900 সালে প্রথম পার্বত্য চট্টগ্রামের জন্য একটা রেগুলেশনস বানিয়েছিল। রেগুলেশন বানিয়েছিল যেটির নাম হচ্ছে সিএইচটি রেগুলেশন। 1919 সাল, 1900 সাল, সরি, 1900 সাল, সিএইচটি রেগুলেশন, 1900। ওকে, তাহলে আমরা যেটা আর যে বিষয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা। তাহলে দেখেন, বাংলাদেশের মূল ভূমি থেকে নেপালের মাঝখানে একটা একটা প্যাসেজ আছে, একটা ছোট্ট একটা রাস্তা আছে। হ্যাঁ, যেটার একদম সর্বনিম্ন দৈর্ঘ্যটা হচ্ছে 18 কিলোমিটার। নেপালের একটা জায়গা আছে, নাম হচ্ছে ভদ্রপুর। বাংলাদেশের তেঁতুলিয়া থেকে ভদ্রপুরের ওই যে মাঝখানের যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক। আপনি যখন মানচিত্রে দেখবেন ভারতের হার্টল্যান্ড এবং ভারতের উত্তর পূর্ব অংশের যে এলাকাটা, এটাকে দেখতে অনেকটা মুরগির, এটা মুরগির মাথা এবং এটা মুরগির বডি, দেহের মতো লাগে। তাহলে মাঝখানে এটাকে বলা হয় মুরগির, একদম মুরগির গলার মতো লাগে, এই জন্য এটাকে বলা হচ্ছে চিকেন স্নেক, বা এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। আচ্ছা, তাহলে এইখান দিয়ে ভারত তার উত্তর পূর্ব অঞ্চলে যে 8টি রাজ্য আছে, সেই 8টি রাজ্যের সাথে তারা যোগাযোগ রক্ষা করে। তাহলে সেভেন সিস্টার্স এ কিন্তু 8টি রাজ্যের মধ্যে আমরা কিন্তু সিকিমকে বাদ দিব। সিকিম, সিকিম ভারত দখল করেছিল 1975-এ। সিকিম লেন্দুক দর্জি নামের একজন ব্যক্তির সহায়তায় কংগ্রেস এটাকে অ্যানেক্স করেছিল। অর্থাৎ ওখানকার যে সিকিমের যে একটা রাজবংশ ছিল, নাম হচ্ছে নামগিয়েল রাজবংশ। সেই নামগিয়েল রাজবংশকে পরাজিত করে ওখানে ভারত ওই এলাকাটুকু কি করে, এলাকাটুকু দখল করে নেয়, অর্থাৎ সিকিমকে আম, তারা অ্যানেক্স করে। আপনারা জানেন, ভারত যখন স্বাধীন হয়, অর্থাৎ 1947-এ যখন পার্টিশন হয়, তখন পার্টিশনের সময় দেখা যায় ভারতে প্রায় 565টা, আপনারা শুনে অবাক হবেন যে 565টা অঞ্চল, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল, যেগুলো ছিল বিভিন্ন রাজাদের আন্ডারে। পরবর্তীতে ভারত এই যে অখণ্ড যে ভারত প্রতিষ্ঠা করেছে, এবং এটার মাস্টারমাইন্ড ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এবং আপনারা জানেন তার নামে গুজরাটে কিন্তু একটা স্ট্যাচু অফ ইউনিটিও আছে। অর্থাৎ ভারতের এই এলাকাগুলো তার যে নীতি, তার নীতির মাধ্যমে সে আস্তে আস্তে সেনাবাহিনী পাঠিয়ে অনেকগুলোকে জোর করে দখল করে, অনেকগুলোকে বিভিন্ন ভাবে, যেমন কি হায়দ্রাবাদ, তাকে 5টা রাজ্যে বিভক্ত করে দিয়ে এইভাবে কিন্তু এই এলাকাগুলোকে তারা ভারত নিজের করে নিয়েছে আস্তে আস্তে। এবং আমরা জানি 1975-এ সিকিমকে তারা দখল করেছে কোন ব্যক্তির সহায়তায়? লেন্দুক দর্জির সহায়তায়। আমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে ইনফরমেশন জেনে রাখা লাগবে। ওকে, তাহলে এবার আসি সেভেন সিস্টার্স গেল, আমাদের শিলিগুড়ি করিডোর। তাহলে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারত মেইনল্যান্ড থেকে তার এই করিডোর দিয়ে হচ্ছে 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। এখন এই যে সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে? সেভেন সিস্টার্স 7টি রাজ্যের মধ্যে মেঘালয়, আসাম, তারপর হচ্ছে ত্রিপুরা, মিজোরাম এবং এই যে এই 4টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত রয়েছে। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় ভারতের সেভেন সিস্টার্স এর কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তার মধ্যে হবে 4টি। আর যদি বলে ভারতের টোটাল কয়টি রাজ্যের সাথে আমাদের সীমান্ত রয়েছে, তার মধ্যে হবে 5টি রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গ তখন যোগ হবে। এবার আসেন, ভারতের একটি রাজ্য, অর্থাৎ আসামের সাথে এবং মেঘালয়ের সাথে এবং পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটি জেলা আছে, তার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের সংস্পর্শে এসেছে ভারতের সাথে, ভারতের তিনটি রাজ্যের সাথে, অর্থাৎ মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গ।
তাহলে বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের তিনটি আহ রাজ্যের সীমান্ত আছে? তার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা। তার নাম কি? কুড়িগ্রাম জেলা। তাহলে আমরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। এরপর আসেন, বাংলাদেশে একটি জেলা আছে যার নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা। আমি এখানে শুধু আকার লিখলাম, রাঙ্গামাটি জেলা। তাহলে রাঙ্গামাটি জেলায় আমরা দেখতে পাই, রাঙ্গামাটি জেলার একটা জায়গা আছে যেটির নাম হচ্ছে বিলাইছড়ি। আমরা একটু এখানে লিখি, বিলাইছড়ি। অর্থাৎ রাঙামাটি জেলার একটা উপজেলার নাম হচ্ছে বিলাইছড়ি। হ্যাঁ, আপনারা জানেন বিলাইছড়ি, বাগাইছড়ি, লংগদু, নানিয়ারছড়ি, এগুলো হচ্ছে রাঙামাটির জেলা আর কি, রাঙামাটির উপজেলা, রাঙামাটি জেলার উপজেলা। আচ্ছা, তাহলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া নামক গ্রামে, ফারুয়া নামক একটা জায়গা আছে। সেই জায়গায় তিন দেশের সীমান্ত এসে মিলিত হয়েছে। অর্থাৎ একটা বাংলাদেশের সীমান্ত, মিয়ানমারের সীমান্ত এবং ভারতের সীমান্ত। এক পাশে ভারত, এক পাশে মায়ানমারের চীন প্রদেশ, আরেক পাশে হচ্ছে আহ মিয়ানমারের আরেক পাশে ভারতের মিজোরাম প্রদেশ, আরেক পাশে বাংলাদেশের রাঙামাটি জেলা। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা, বিলাইছড়ি উপজেলার ফারুয়া নামক যে জায়গা, ইউনিয়ন একটা, এই জায়গাটাকে বলা হয় থ্রি থ্রি কান্ট্রিজ পয়েন্ট। থ্রি কান্ট্রিজ পয়েন্ট, অর্থাৎ যেখানে তিন দেশের সীমান্ত এসে মিলিত হয়েছে। তাহলে আমরা যদি বলি মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে, তাহলে একটা হচ্ছে আপনার রাঙামাটি জেলা, একটা বান্দরবান জেলা এবং একটা হচ্ছে কক্সবাজার জেলা। তাহলে তিনটা জেলার সাথে সীমান্ত রয়েছে। হ্যাঁ, নাবিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে লালমনিরহাট, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন এবং আপনারা কমেন্ট করবেন, প্রশ্ন প্রশ্ন থাকলে প্রশ্ন জানাবেন অবশ্যই আমাদেরকে। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টুকু একটু শেষ করি। তাহলে এবার আসেন, ভারত এই এলাকাকে, অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে ভারত এই যে সেভেন সিস্টার্স তাদের মালামাল, তাদের পণ্য পরিবহন থেকে শুরু করে তাদের বাণিজ্য এই এলাকা দিয়ে নিয়ন্ত্রণ করে। এবং আমরা জানি বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ভারত ট্রানজিট নেয়। অর্থাৎ ভারতের এখানে এখানে বন্দর আছে, বাংলাদেশের অনেকগুলো, বাংলাদেশের প্রায় এখন পর্যন্ত স্থল বন্দর আছে আপনার হচ্ছে আপনার গত 25টার উপরে স্থলবন্দর আছে। সেই স্থলবন্দর গুলো থেকে আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভারত ট্রানজিট নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারত তাদের 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তাদের ওখানে পণ্য এবং অর্থনৈতিক সহায়তা এবং তাদের রাজনৈতিক দিক থেকেও কিন্তু এটা ইউজ করে থাকে। এবং আমরা সেভেন সিস্টার্স এত আলোচনায় কেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি বলেছেন, উনি ভারত ভারত অর্থাৎ এতদিন ছিল আমাদের একটা জিরো সাম গেমের মতো আমাদের সাথে ভারতের সম্পর্কটা। অর্থাৎ ধরেন বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য করছে, ভারত থেকে $20 বিলিয়ন যদি কিনে, তাহলে তারা আমাদের থেকে হয়তো $3 বিলিয়ন বা $5 বিলিয়ন কিনছে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা উইন উইন সিচুয়েশন থাকার যে একটা কথা, সেটি কিন্তু থাকছে না। অর্থাৎ বাংলাদেশ এখানে জিরো সাম গেমের শিকার, একটা পক্ষ পাচ্ছে, একটা পক্ষ পাচ্ছে না। ঠিক আছে? তো আমরা আমাদের অথচ কিন্তু আমাদের উচিত হচ্ছে একটা দেশের বৈদেশিক বাণিজ্য যখন আমরা করি কিংবা বৈদেশিক চুক্তি যখন আমরা করি, কারণ ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের কিন্তু 54টা নদী শেয়ার করতে হয়। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি ভারত আমাদেরকে ভারতের একটা টেরোরিজমের শিকার বা পানি সন্ত্রাসের শিকার। ঠিক আছে? অর্থাৎ 1966 সালের যে হেলসিঙ্কি নদী সনদ আছে এবং 1997 সালের যে ওয়াটার কোর্স কনভেনশন আছে, সেই কনভেনশন গুলো কিংবা সেই নদী সনদ গুলো কিন্তু ভারত ঠিকঠাক মতো মানছে না। অর্থাৎ একটা ভাটির দেশকে যে পানির অধিকার দেওয়া দরকার সেটুকু অধিকার ভারত দিচ্ছে না, বাঁধ দিয়ে রাখছে। তারপরে হচ্ছে বিভিন্ন সময় আকস্মিক যে বন্যা দিচ্ছে, সেটির কারণে ভারতের সাথে আমাদের এই যে সম্পর্কটা, অর্থাৎ সেই সম্পর্কটা একটু টানাপোড়েন চলছে এবং শিথিলতা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আমাদের বাংলাদেশের সীমান্ত সীমারেখাগুলো একটু দেখবো। এটা হচ্ছে আমাদের আমরা বাংলাদেশের একটু সীমান্ত সীমারেখাগুলো দেখবো এখন। এবং আপনারা জানেন এই যে বাংলাদেশের সেভেন সিস্টার যে এলাকাটা আছে, সেভেন সিস্টার্স, ভারতের সেভেন সিস্টার যে এলাকাটা আছে, এই সেভেন সিস্টার্সে বিভিন্ন এলাকা আপনি যদি দেখেন, মেঘালয়ে তারা হচ্ছে দার্জিলিং কে কেন্দ্র করে একটা আহ, আহ, রাষ্ট্রের হচ্ছে তারা আপনার একটা রাষ্ট্রের স্বাধীনতা চাচ্ছে, তার নাম হচ্ছে গোর্খাল্যান্ড। ইভেন ভারতের মেইনল্যান্ডেও কিন্তু আমরা খালিস্তান মুভমেন্ট নামে শিখদের একটা আন্দোলন দেখতে পাচ্ছি, সবসময় দেখতে পেয়েছি। এবং এটার কারণে কিন্তু ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় 1984 সালে, অপারেশন ব্লু স্টার চালানোর কারণে। আচ্ছা, তাহলে দেখেন এরপরে সিকিমের ব্যাপারটা একটু বলি, আমি তারপর অন্য আলোচনায় যাচ্ছি। সিকিম হচ্ছে আপনার 1975 সালে ভারত এটাকে অ্যানেক্স করে। এবং সিকিম আহ, সিকিমকে একসময় নেপালিজরা দখল করে নিয়েছিল, অর্থাৎ নেপাল দখল করে নিয়েছিল।
তো নেপাল দখল করে নেওয়ার পরে তারা যখন পরাধীন হয়ে গেছে, তাদের একটা অংশ নেপালিরা দখল করে নিয়েছে, তখন ব্রিটিশরা এই একটা তিতালিয়া চুক্তি করেছিল। তিতালিয়া চুক্তি মনে থাকবে, তিতালিয়া চুক্তি। এই যে তিতালিয়া চুক্তি, এগুলো একটু বারবার পড়তে হবে। সাধারণ জ্ঞান মনে রাখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে বারবার, জিনিসগুলো বারবার পড়তে হবে। অর্থাৎ আপনি যদি রিভিশন না দেন, এগুলো কিন্তু ভুলে যাবেন। তাহলে এই যে সিকিম 1975 সালে ভারত অ্যানেক্স করে, এবং হচ্ছে তিতালিয়া চুক্তির মাধ্যমে সিকিমকে নেপালের থেকে মুক্ত করা হয়। নেপালের থেকে মুক্ত করা হয়, এবং নেপাল, এই যে সিকিম তখন তার মূল ভূখণ্ড নিয়ে তাদেরকে চালাচ্ছিল নামগিয়েল রাজবংশ। আমি একটু আগেও বলেছি নামগিয়েল রাজবংশ। তাহলে এই নামগিয়েল রাজবংশরাই কিন্তু সিকিমকে শাসন করেছে, এবং সিকিমকে স্বাধীনতা দিয়েছিল কিন্তু তিতালিয়া চুক্তির মাধ্যমে। যে তাদের যে জায়গাটুকু দখল করেছিল কারা, নেপালিসরা, সেই জায়গাটুকু ব্রিটিশদের মাধ্যমে তিতালিয়া চুক্তির আহ, আহ, ফলশ্রুতিতে তারা পেয়েছে। তারপর আমরা জানি মণিপুর, ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে মণিপুর। এছাড়া আমরা জানি আসাম, তারপরে মেঘালয়। মেঘালয় তো বললাম একটু, গোর্খাল্যান্ড নামে স্বাধীনতা আন্দোলন চলছে। তারপরে হচ্ছে নাগাল্যান্ড, নাগা, তারপরে মিজোল্যান্ড চাচ্ছে, তারা নাগাল্যান্ড চাচ্ছে। ঠিক আছে, নাগাল্যান্ড চাচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আহ দেখতে হবে। এবার আসেন মণিপুর। মণিপুর একটু ভিন্ন ধরনের। এখানে একটু মণিপুরের যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি, এবং 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখতে পাচ্ছি এখানে। তাহলে মণিপুরের সমস্যাটা কি আসলে আমরা একটু যদি দেখি, যেহেতু আমাদের বাংলাদেশ পার্টির সাথে ভারত যেহেতু কানেক্টেড, আমরা সেই জন্য মণিপুর নিয়ে আলোচনা করছি। এবং এগুলো একটু সাধারণ জ্ঞানের আলোচনাটা একটু আপনার বিভিন্ন ডাইমেনশনে আলোচনা করতে হয়, সেহেতু আশা করি আপনারা একটু স্থিরভাবে বুঝবেন। হ্যাঁ, একদম যারা যারা নোভাইস আছেন, তাদের একটু এগুলো বারবার রিভিশন দিতে হবে। আর যারা মোটামুটি পত্র পত্রিকা পড়েন, কিংবা হচ্ছে একটু রাজনীতি সম্পর্কে ধারণা আছে, জিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে, তারা একটু হয়তো বেশি বুঝবেন, বাকিরাও বুঝবেন। আহ, ঠিক আছে। আর আপনারা একটু এগুলোকে রিভিশন দিবেন বারবার, ইনফরমেশন গুলো। ইনফরমেশন এক, প্রথম কথা হচ্ছে আমাদের ইনফরমেশন জানা রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এগুলাকে সাজাইতে হবে। যেমন আমরা যখন একসাথে প্রিলির প্রিপারেশন নিব, তখন যাতে আমাদের রিটেনেও কিছু হেল্প হয়, বা আমরা যখন রিটেন প্রিপারেশন নিব, এটা যেন আমাদের প্রিলিতে হেল্প হয়। আপনারা জানেন প্রিলি রিটেনের কোশ্চেনে দেখবেন ভূপ্রকৃতি থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তারপর আপনি বাংলাদেশের পার্ট থেকে, বাংলাদেশ পার্টে এমসিকিউ আছে প্রত্যেক বছর। আপনি দুইটা থেকে তিনটা প্রশ্ন বাংলাদেশের এই সমস্ত বিষয়, সীমান্ত, সীমারেখা, বাংলাদেশের সমুদ্র, সমুদ্র সীমা, এই সমস্ত বিষয় থেকে আপনি প্রশ্ন পাবেন। তাহলে মণিপুর, মণিপুরটা ছিল একসময় হচ্ছে আপনার একটা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যে রাজ্যের নাম হচ্ছে কাংলেইপাক। এর নাম কাংলেইপাক নামের একটা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই মণিপুর। পরবর্তীতে মণিপুরে, মণিপুরে যারা আহ মানুষজন এসছে, তাদের মধ্যে দুইটা গোষ্ঠী আছে এখানে, একটা হিন্দু জনগোষ্ঠী, একটা হচ্ছে খ্রিস্টান জনগোষ্ঠী। তাহলে মণিপুরের যারা হিন্দু জনগোষ্ঠী, তাদের নাম হচ্ছে মেইতেই। তাদের নাম হচ্ছে কি আপনার মেইতেই। আর মণিপুরের যারা খ্রিস্টান জনগোষ্ঠী, তাদের নাম হচ্ছে, এখানে বেশ কয়েকটা খ্রিস্টান জনগোষ্ঠী আছে। একটা নাম হচ্ছে নাগা জনগোষ্ঠী, একটা নাম হচ্ছে কুকি জনগোষ্ঠী, একটা নাম হচ্ছে আপনার জো জনগোষ্ঠী। তাহলে এরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে মেইতেই, হচ্ছে এখানে কি আপনার মেইতেই হচ্ছে হিন্দু জনগোষ্ঠী। তাহলে মণিপুর একসময় কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? কাংলেইপাক রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবং এরপরে এটা ব্রিটিশদের দখলে আসে, ব্রিটিশদের দখলে আসে, এবং বাইরের বিভিন্ন এলাকা থেকে, মিয়ানমার থেকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বেশিরভাগ উপজাতি, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এসেছে, বেশিরভাগই কিন্তু তিবেতু বর্মন, অর্থাৎ তিব্বত, এই যে বার্মা, চীন, এই অঞ্চল থেকে তারা কিন্তু এসছে এখানে। ঠিক আছে। ঠিক তেমনি মণিপুররা কিন্তু একসময় এখানে ছিল না, তারা একসময় মিয়ানমার থেকে এখানে এসছে। তো মণিপুরের যারা পরবর্তীতে মেইনল্যান্ডের যারা বসবাস করেছে, তাদেরকে বলা হচ্ছে মেইতেই। তাহলে মণিপুর কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? কাংলেই পাক, এটা একটু মনে রাখবেন। এবং মেইতেইরা হচ্ছে হিন্দু জনগোষ্ঠী। তারা মণিপুরের মেইনল্যান্ডে থাকে, অর্থাৎ ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে আপনার ইম্ফল। এই ইম্ফল ভ্যালিতে তারা থাকে। কিন্তু নাগা, কুকি, জো জনগোষ্ঠী যারা আছে, তারা কিন্তু থাকে হচ্ছে মণিপুরের হিলি এরিয়া গুলাতে, অর্থাৎ পাহাড়ি এরিয়া গুলোতে। তো ভারত একটা নিয়ম আছে যে ভারতের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তারা যারা তাদের হচ্ছে তফসিলি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা কিন্তু কিছু কিছু বিশেষ সুবিধা পায়, অর্থাৎ কোটা সুবিধার মতো কিছু সুবিধা তারা পায়। তো এখন এই যে নাগা, কুকি এবং জো এবং মেইতেইদের মধ্যে একটু ঝামেলা, সেই ঝামেলার কারণে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে মণিপুরের ঝামেলাটা দেখতে পাচ্ছি। এবং ইভেন আমরা দেখতে পাচ্ছি নাগা, কুকি, জোরা এখানে আলাদা কি চায়, আলাদা একটা স্বায়ত্তশাসন চায়। মণিপুরের ইম্ফল ভ্যালি থেকে আলাদা হয়ে তারা একটা স্বায়ত্তশাসন চায়। তাহলে মেইতেরা কি করছে? মেইতেরা চাচ্ছে, মেইতেরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা কিন্তু কি চাচ্ছে, ভারতের তফসিলি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। অর্থাৎ তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেই সুযোগ সুবিধার বাইরে আরো সুযোগ সুবিধা পাচ্ছে, যে সুযোগ সুবিধাগুলো
নাগা, কুকি এবং জোরা পাচ্ছে। ওকে, তাহলে এবার আসেন। তাহলে এই কারণে মেইতেরা 2021 সালে মামলা করেছিল তাদের হাইকোর্টে, তারা হচ্ছে তফসিলি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চায় এবং মণিপুর হাইকোর্ট রায় দিয়েছে তাদের এই বিষয়টা সরকারের ভাবা উচিত। তখন তাদের মধ্যে সংঘাত তৈরি হয়ে যায়, অর্থাৎ নাগা, কুকি এবং জোদের মধ্যে সংঘাত তৈরি হয়ে যায়। এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে নাগা, কুকি এবং জো জনগোষ্ঠীর প্রায় 21টা বিদ্রোহী গোষ্ঠী আছে এবং মেইতেদের প্রায় 10টি বিদ্রোহী গোষ্ঠী আছে। তো বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে প্রতিনিয়ত যে একটা মারামারি, প্রতিনিয়ত যে একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি নিয়মিত। তাহলে এখন এটার সমাধান হচ্ছে এখনো হয়নি, কারণ এখানে মেইতেই জনগোষ্ঠীর মণিপুরে হচ্ছে আপনার বিজেপি সরকার ক্ষমতা, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, এবং মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছে বীরেন সিং। বীরেন সিং, এখানে বীরেন সিং এর একটু শয়তানি আছে, যে সে হয়তো তার জনগোষ্ঠীকে সে হচ্ছে আপনার ফুসলিয়ে ফাসলিয়ে আন্দোলন দিকে নিয়ে যাচ্ছে, এবং এখানে চাচ্ছে মণিপুর নামক যে মেইতিদের এখানে প্রভাব থাকবে, কুকি, জো এবং কুকি, নাগা এবং জো জনগোষ্ঠীর কি থাকবে না, এখানে কোনো প্রভাব থাকবে না। তো এই কারণে এখানে একটা আপনার স্বাধীনতার একটা হিড়িক দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা জানি নাগাল্যান্ড ভারতের নর্থ ইস্টের, অর্থাৎ যে অহোম রাজ্য ছিল সেই অহোম রাজ্যের প্রথম যে অঞ্চলটি, অহোম রাজ্যের পরে যে অঞ্চলটি প্রথম এখান থেকে স্বাধীনতা আন্দোলন শুরু করেছে তারা হচ্ছে নাগারা, নাগা জনগোষ্ঠী। এবং অহোম রাজ্যের সময় যখন ব্রিটিশরা এটাকে দখল করেছে বা বিভিন্ন সময় অহোম রাজ্যের অধিকারী ছিল, তখন নাগা মানে হচ্ছে নগ্ন। নাগা শব্দের অর্থ হচ্ছে নগ্ন, অর্থাৎ তাদেরকে ছোট করে নগ্ন ডাকা হতো। বুঝতে পারছেন? তো নাগারা হচ্ছে প্রথম এই এলাকায় তারা স্বাধীন অঞ্চলের জন্য আন্দোলন শুরু করে। এবং যেটা আমরা দেখি 1947-এ, 1947-এ যখন ভারত স্বাধীন হয়, তারপর থেকে কিন্তু এই এলাকাগুলো এখানে উত্তাল দেখা গিয়েছে। এবং আপনারা জানেন যে 2013 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি চুক্তি হয়েছে, এক্সট্রাডিশন বা অপরাধী প্রত্যর্পণ চুক্তি হয়েছে। এটা কেন হয়েছে? ভারতে যেহেতু ভারতে যেহেতু আহ আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, অর্থাৎ আসামের যে উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, আসামের যে উলফার প্রধান অনুপ চেটিয়া এবং তার দুই একজন সহকর্মী তারা ওখানে ভারতে ইনসার্জেন্সি চালিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল। এবং বাংলাদেশ সরকার তাদেরকে পরবর্তীতে ওই আইনের আন্ডারে 2015 সালে তাদেরকে কিন্তু ফেরত দিয়েছিল, অপরাধীদেরকে ধরে ফেরত দিয়েছিল, কারণ তারা ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছে, যেহেতু ভারতের সাথে চুক্তি আছে। এবং এই চুক্তির মাধ্যমে কিন্তু আমাদের হিড়িক শোনা যাচ্ছে, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনা পড়বে কিনা, বা শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে এবং হচ্ছে দেশীয় আদালতে যে তার বিচার চলছে। ওকে, তাহলে আমরা এই বিষয়, এবং হচ্ছে আমরা ত্রিপুরাতে একটা জনগোষ্ঠী থাকে যার নাম হচ্ছে টিপরা জনগোষ্ঠী। টিপরা জনগোষ্ঠী, টিপরা জনগোষ্ঠী, এই টিপরা জনগোষ্ঠী একটা স্বাধীন দেশের জন্য আন্দোলন করছে, সেটির নাম হচ্ছে তুইপ্রাল্যান্ড। সেটির নাম হচ্ছে তুইপ্রাল্যান্ড। ওকে, তুইপ্রাল্যান্ড। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সেভেন সিস্টার্স, এবং সেভেন সিস্টার্স নিয়ে আমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে সেটা বলবেন। এবং অবশ্যই এখানে অনেক কোয়েশ্চেন আপনাদের থাকবে, কারণ এই স্বাধীনতার যে দিক কিভাবে আসলো আমাদের আস্তে আস্তে যখন আমাদের কোর্সের ক্লাসগুলো শুরু হবে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু আমাদের ইনোগ্রেশন ক্লাস, বা আমাদের আজকে যেহেতু ফেসবুক লাইভ, সেহেতু আমাদের অনেক কিছু বিষয় হয়তো আলোচনা করা সম্ভব হবে না, এবং আপনাদের প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাবেন। তাহলে আমরা এরপরে দেখো বাংলাদেশের একটু সীমারেখা দেখবো। সীমারেখা, সীমারেখা জিনিসটা হচ্ছে, ধরেন কি হচ্ছে বাংলাদেশ, আমরা আবারও একটা মানচিত্র আঁকলাম। দেখেন, সাধারণ জ্ঞান পড়ার যে মূল বিষয় সেটি হচ্ছে মানচিত্র। আপনি যদি মানচিত্র, দেশের মানচিত্র, আন্তর্জাতিক মানচিত্র যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সাধারণ জ্ঞানের প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে। জিওগ্রাফি, আপনি রাজনীতি বুঝতে হলে অবশ্যই জিওগ্রাফি বুঝতে হবে, জিওগ্রাফি ছাড়া আপনি রাজনীতি বুঝতে পারবেন না। এই জন্য তো শব্দটা আসছে জিও পলিটিক্স। তাহলে এবার আসি বাংলাদেশের এই অঞ্চলটা, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ আমাদের সেন্ট মার্টিন থেকে একদম সাতক্ষীরা পর্যন্ত এটা কিন্তু আমাদের বঙ্গোপসাগর। তারপরে এই যে আমাদের এখান থেকে শুরু করতে, আমরা যদি সাতক্ষীরা থেকে শুরু করে পুরো যে অংশটা আমরা যদি দৈর্ঘ্যে মাপি, তাহলে আমরা টোটাল পরিমাণ পাবো কত। অর্থাৎ বাংলাদেশের সীমারেখা আমরা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিজিবির দেওয়া তথ্য অনুসারে, আরেকটা হচ্ছে আপনার মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনুসারে। মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্য অনুসারে আমরা এখানে লিখলাম ভূগোল বইয়ের তথ্য অনুসারে, ভূগোল বই। তাহলে এবার আসেন, বিজিবি অনুসারে যদি আমরা দেখি, বাংলাদেশের টোটাল সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। 5138 কিলোমিটার, সবগুলো কিন্তু কিলোমিটারে হবে, সবগুলো কিলোমিটারে হবে। ওকে, হ্যাঁ।
তাহলে বিজিবির দেওয়া তথ্য অনুসারে বলা হচ্ছে 5138 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের টোটাল সীমারেখা, টোটাল কি সীমারেখা। এবং মাধ্যমিক ভূগোল আবার বলছে এটাকে 4711 কিলোমিটার। এখানে দেখেন দুইটা তথ্যই কিন্তু আমাদের পড়তে হবে, কারণ দুইটা তথ্যই রিলায়েবল। তার মধ্যে যদি কনফিউশন তৈরি হয়, আপনারা বিজিবির তথ্যটাকে আপনারা হচ্ছে রিলায়েবল তথ্য হিসেবে নেবেন আর কি। তাহলে বাংলাদেশের টোটাল সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার, এবং মাধ্যমিক ভূগোল অনুসারে বলা হচ্ছে 4711 কিলোমিটার। এবার আসেন বাংলাদেশের টোটাল স্থল সীমান্ত। আমরা যদি দেখি বাংলাদেশের টোটাল যদি স্থল সীমান্ত দেখি, স্থল সীমান্তে আমরা পাচ্ছি যেটা হচ্ছে সমুদ্র বাদ দিয়ে, অর্থাৎ আমাদের তটরেখাটা বাদ দিয়ে, নিচের অংশটুকু বাদ দিয়ে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, খুলনা থেকে মুবিন যুক্ত হয়েছেন, ধন্যবাদ মুবিন ক্লাস করার জন্য। আর মশিউর রহমান, ধন্যবাদ। আচ্ছা, তারপর আসেন তাহলে 500। এবার আসেন স্থল সীমান্ত। স্থল সীমান্তে বিজিবি বলছে বাংলাদেশের টোটাল স্থল সীমান্ত হচ্ছে 4427 কিলোমিটার, এবং মাধ্যমিক ভূগোল বলছে 3995 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের স্থল সীমান্ত, আমাদের কি স্থল সীমান্ত। এরপর আসি আমাদের তটরেখা। তটরেখা মানে হচ্ছে আমাদের সমুদ্রের সাথে তীরবর্তী যে জায়গাটুকু আছে, অর্থাৎ এখানে সাতক্ষীরা থেকে আমরা জানি এই অঞ্চলটা হচ্ছে আমাদের তটরেখা। এবং এখানে আমাদের কি আছে, সেন্ট মার্টিন আছে, এখানে আমাদের সেরাদ্বীপ আছে। তাহলে এই পুরো এলাকাটা হচ্ছে আমাদের কি, পুরো এলাকাটা হচ্ছে আমাদের তটরেখা। তাহলে এই যে সাতক্ষীরা থেকে আমাদের এখান পর্যন্ত আমাদের পুরো তটরেখাটার দৈর্ঘ্য হচ্ছে, বিজিবি বলছে এটা হচ্ছে আপনার 711 কিলোমিটার, এবং মাধ্যমিক ভূগোল বলছে এটা হচ্ছে 716 কিলোমিটার। কত কিলোমিটার, 16 কিলোমিটার। এবার আসেন আমাদের মিয়ানমারের সাথে আমাদের একটা সীমান্ত আছে, আমরা দেখেছি এই যে এই অঞ্চলটি, এই অঞ্চলটুকু হচ্ছে আমাদের। তাহলে মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত আছে, বিজিবি বলছে সেটা হবে 271 কিলোমিটার, এবং মাধ্যমিক ভূগোল বলছে 280 কিলোমিটার। তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের দেখে শুনে আনসার করতে হবে যে কোনটা কি বলছে, কোনটা কোন বিষয়টাকে নির্দেশ করছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বাংলাদেশের একটা বিষয়। এবার আসেন আমরা একটু দেখবো বাংলাদেশের নিচে, অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে, কি রয়েছে, বঙ্গোপসাগর। এবং বঙ্গোপসাগর আমরা জানি কার অংশ, ভারত মহাসাগরের অংশ, ভারত মহাসাগরের। এবং পৃথিবীর সবচেয়ে বড় উপসাগরের নাম হচ্ছে বে হিসেবে, উপসাগরের নাম হচ্ছে আপনার বঙ্গোপসাগর, যেটার আয়তন প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। কত লক্ষ, 22 লক্ষ বর্গ কিলোমিটার। এবং অস্ট্রেলিয়া যে দেশটা আছে সে অস্ট্রেলিয়ার সমান অনেকটা। ওকে, তাহলে এবার দেখেন বাংলাদেশের যেহেতু বাংলাদেশের এই অংশটা আমাদের আহ, তটরেখা বা এটাকে তটরেখা বলা হয়, বা এটাকে উপকূল রেখাও বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে কিন্তু আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য। এবং এই উপকূল রেখা থেকে আমরা জানি 100 কিলোমিটার আমাদের কি মেরিন ড্রাইভ রয়েছে। কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত একটা আমাদের 100 কিলোমিটারের কি রয়েছে, মেরিন ড্রাইভ রয়েছে। হ্যাঁ, অর্থাৎ যে সমুদ্র অর্থনীতির যে সুনীল অর্থনীতির যে সুবিধা, সেই সুবিধা কিন্তু বাংলাদেশ কাজে লাগিয়ে বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ কিন্তু বিশ্ব দরবারে একটা আলোচিত রাষ্ট্র হিসেবে আহ, পদার্পণ করতে পারে। এবং এখান থেকে যে ইকোনমিক বেনিফিট আমরা জানি, একটা সমুদ্রকে বলা হয় ত্রিপি। এখানে এটা যেমন পলিটিক্স এর সাথে গুরুত্বপূর্ণ, ত্রিপি, একটা সমুদ্র যেমন পলিটিক্স এর সাথে গুরুত্বপূর্ণ, পলিটিক্স, একটা সমুদ্র তেমনি পেট্রোলিয়ামের জন্য গুরুত্বপূর্ণ, পেট্রোলিয়াম। ওকে, একটা সমুদ্র তেমনি প্রোটিনের জন্য গুরুত্বপূর্ণ, প্রোটিনের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ একটা সমুদ্র থেকে আপনি 3 ধরনের সুবিধা পাবেন, আরো অনেকগুলো সুবিধা পাবেন। কিন্তু এই ত্রিপি যে টার্মটা আছে দক্ষিণ চীন সাগরের জন্য, ওই ওই টার্মটা কিন্তু খুব পরিচিত হয়েছে। তাহলে একটা হচ্ছে পলিটিক্স, একটা হচ্ছে পেট্রোলিয়াম, একটা হচ্ছে প্রোটিন। প্রচুর পরিমাণে আপনি এখান থেকে পাবেন। এখন আসেন যে এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের বঙ্গোপসাগরকে আমরা কাজে লাগাতে পারি। আমরা এখান থেকে সি ফুড পাচ্ছি, আমরা এখান থেকে এখানে আমরা গ্যাস আছে, এখানে তেল আছে। একই সাথে এখানে যে বন্দর সুবিধা আমরা পাচ্ছি, আমরা যেমন এখন আমাদের বাংলাদেশে বন্দর আছে কি, মংলা বন্দর আছে, পায়রা পোর্ট আছে, তারপর চিটাগাং পোর্ট আছে। তারপর আমরা জানি আমাদের গভীর একটা সমুদ্র বন্দর হচ্ছে, অর্থাৎ যেখানে বাকি বাংলাদেশের বাকি যে বন্দরগুলো আছে ওখানে কিন্তু মাদার ভেসেল আসতে পারে না। তাহলে আপনি যে বন্দর করছেন, গভীর সমুদ্র বন্দর মহেশখালী, বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি নামক যে ইউনিয়ন আছে, সেই মাতারবাড়ি ইউনিয়নে একটা যে গভীর সমুদ্র বন্দর আমরা করছি জাপানের সহযোগিতায়, সেই গভীর সমুদ্র বন্দরে কিন্তু মাদার ভেসেল আসতে পারে। এবং ওই দিক থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কয়লা লাগে। একই সাথে আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো, কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য আমাদের যে কয়লা দরকার,
সেই কয়লাগুলো আসে কিন্তু ইন্দোনেশিয়া থেকে। প্রচুর পরিমাণে কয়লা আছে। আমরা অস্ট্রেলিয়া থেকে কিছু কয়লা কিনি, তবে বেশিরভাগ কয়লা আসে আমাদের ইন্দোনেশিয়া থেকে। তো ইন্দোনেশিয়া কিন্তু ওই দিক দিয়ে কাছে, এই কারণে আমরা খুব দ্রুত এই যে আমাদের ম্যানুফ্যাকচার গুলো করতে পারবো, আমাদের বিদ্যুৎ আহ, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমরা আরো এগিয়ে যেতে পারবো। ঠিক আছে। তাহলে এই যে সীমান্ত সীমারেখা বিজিবি এবং মাধ্যমিক ভূগোলের যে কথা বলা হয়েছে সেটি একটু আমরা দেখবো। আচ্ছা, তারপরে এখানে আসেন। আহ, এখানে জানেন আপনারা বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত লাইন সেটির নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। বাংলাদেশের সাথে আবার ভারতের সাথে চীনের যে সীমান্ত লাইন, দুইটা লাইন আছে, একটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কাশ্মীর সীমান্তে, আরেকটা রয়েছে ম্যাকমোহন লাইন, সেটি হচ্ছে অরুণাচল সীমান্তে। অরুণাচল সীমান্ত অর্থাৎ চীন সবসময় অরুণাচল দখল করার চেষ্টা করে, কারণ তাদের একটা ফাইভ ফিঙ্গার্স থিওরি আছে। ফাইভ ফিঙ্গার্স থিওরির অংশ মনে করে তারা অরুণাচলকে। ঠিক আছে। তাহলে এবার আমরা একটু দেখবো বাংলাদেশের ভূপ্রকৃতি দেখবো। কি দেখবো? ভূপ্রকৃতি দেখবো। বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন আসে। আপনারা একটু প্রশ্ন ব্যাংক গুলো অ্যানালাইসিস করবেন, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবেন, এবং এই যে প্রশ্ন ব্যাংক যে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনি যখন প্রশ্ন ব্যাংকটা পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন, তখন আপনার মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। সেই ধারণাটা হচ্ছে বিসিএস এ কোন ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। একটু দেখবেন আপনাকে প্রশ্ন ইজি করছে, একটু হয়তো একটু কনফিউশনে ফেলে দিবে, একটু কনফিউশনে ফেলে দিবে। সেই কনফিউশনটা থেকে আপনি উত্তরণের মূল লক্ষ্য, মূল বিষয় হচ্ছে আপনি যদি পড়াশোনা খুঁটিনাটি করেন, পেপার পত্রিকা পড়তে হবে নিয়মিত, আমাদের রেফারেন্স বই পড়তে হবে। হ্যাঁ, আমরা যদি দুই একটা বইয়ে আমরা সীমাবদ্ধ থাকতে পারবো না। কারণ আজকাল আপনি দেখবেন যে বিসিএস এর প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, অনেক অনেক প্রশ্ন কঠিন করতেছে, যেহেতু ক্যান্ডিডেট বেড়ে গিয়েছে, কন্টেস্টেন্টস বেড়ে গিয়েছে, সেহেতু আমাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমাদের পড়াশোনা হতে হবে মাল্টি ডাইমেনশনাল। সবসময় মনে রাখবেন বিসিএস কিন্তু আপনার কোন একটা বিষয়ে ডিপ নলেজের চাইতে সব বিষয়ে আপনার একটু একটু জানা, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার একটু দেখবো আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির পরে আমরা বাংলাদেশ সম্পর্কে আহ আহ সমুদ্র সীমা সম্পর্কে একটু আলোচনা করে আমাদের ক্লাস শেষ করবো। তাহলে দেখেন এই যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে যদি আমরা ভাগ ভাগ করি, তাহলে তিনটা ভাগ পাই। আমাদের ভূপ্রকৃতিক ভাগ কয়টা? তিনটা। বাংলাদেশের যে অঞ্চলটা সবচেয়ে পুরাতন, সেই অঞ্চলটাকে বলা হয় টারশিয়ারি। টারশিয়ারি শব্দের অর্থই কিন্তু প্রাচীন। তাহলে টারশিয়ারি অঞ্চলের পাহাড় সমূহ আমরা একটা তিনটা অঞ্চলে একটাকে ভাগ ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে আমাদের টারশিয়ারি, আমরা এখানে লিখতে পারি একটা নাম হচ্ছে টারশিয়ারি, একটা নাম হচ্ছে প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন, আরেকটার নাম হচ্ছে আমাদের হলোসিন। হলোসিন হলোসিনকে বলা হয় সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। যে এলাকাটা বাংলাদেশের সবচেয়ে পরে গঠিত হয়েছে, সবার পরে গঠিত হয়েছে। ওকে। তাহলে টারশিয়ারি, বাংলাদেশের টারশিয়ারি অঞ্চল টোটাল ভূখণ্ডের, অর্থাৎ বাংলাদেশের যত ভূখণ্ড আছে টোটাল ভূখণ্ডের কত পার্সেন্ট? টোটাল ভূখণ্ডের 12%। কত পার্সেন্ট? 12%। এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাংলাদেশের টোটাল ভূখণ্ডের 8%। এবং হচ্ছে হলোসিনটা হচ্ছে বাংলাদেশের টোটাল ভূখণ্ডের 80%। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটির নাম হচ্ছে কি আপনার, সেই অঞ্চলটির নাম হচ্ছে হলোসিন বা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এবার আসেন, টারশিয়ারি যুগকে যদি আমরা ভাগ করি, আমরা দুইটা অঞ্চল পাই। টারশিয়ারি অঞ্চলকে যদি আমরা ভাগ করি, একটু খেয়াল করবেন ভালো মতো। টারশিয়ারি অঞ্চলকে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে আপনার, দুইটা অঞ্চলে ভাগ করলাম আমরা টারশিয়ারিকে। একটা অঞ্চল হচ্ছে উত্তর, উত্তর ও উত্তর পূর্ব, উত্তর উত্তর পূর্ব, এবং অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলটা উত্তর এবং হচ্ছে উত্তর পূর্ব, এই অঞ্চলটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের অঞ্চল। তারপরে দক্ষিণ পূর্ব, এবং বাংলাদেশের কোন অঞ্চল? দক্ষিণ পূর্ব অঞ্চল। তাহলে দেখেন উত্তর ও উত্তর পূর্বে আমরা পাচ্ছি এখানে একটি জেলা আছে, যে জেলাটির নাম হচ্ছে ময়মনসিংহ। কি নাম? ময়মনসিংহ। এখানে রয়েছে আপনার শেরপুর জেলা, ময়মনসিংহের আগে অবশ্যই শেরপুর হবে। এখানে রয়েছে নেত্রকোনা জেলা, এখানে শেরপুর জেলাটা ময়মনসিংহের আগে হবে। তারপরে আসেন এখানে হচ্ছে আপনার, এখানে আমরা দেখি সিলেট জেলা, সিলেট, পাশে হচ্ছে সুনামগঞ্জ আছে, এখানে সুনামগঞ্জ।
সিলেট, তারপর আপনার এখানে দেখি এখানেও সিলেট অর্থাৎ, এবং মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার জেলা। তারপরে হচ্ছে এখানে এই যে হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা রয়েছে। এবং আমাদের এই অঞ্চলের অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলোর উচ্চতা অর্থাৎ গড় উচ্চতা আমরা দেখতে পাই 244 মিটার। অর্থাৎ এখানকার উত্তর পূর্বের যে পাহাড়গুলো রয়েছে তার গড় উচ্চতা আমরা দেখতে পাই 244 মিটার। 244 মিটার হচ্ছে গড় উচ্চতা দেখতে পাই। এরপর আমাদের আরেকটি অঞ্চল আছে, সেই অঞ্চলটির নাম হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। কি অঞ্চল? দক্ষিণ পূর্বাঞ্চল। অর্থাৎ বাংলাদেশের এই যে রাঙামাটি জেলা, এটা রাঙামাটি জেলা, এখানে হচ্ছে আমরা জানি খাগড়াছড়ি জেলা, রাঙ্গামাটি জেলা, এবং বান্দরবান জেলা, এবং কক্সবাজার জেলা, চট্টগ্রাম জেলা। এই যে 5টি জেলায়, বাংলাদেশের পার্বত্য 3 জেলা এবং কক্সবাজার এবং চট্টগ্রাম, এই 5টি জেলায় যে পাহাড় পর্বত আমরা দেখতে পাই, এগুলাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের আহ, আহ, দক্ষিণ পূর্ব অঞ্চলের টারসিয়ারি ভাগের যে অংশটুকু আছে। এখানে যে পাহাড় আছে, সেই পাহাড়গুলোর উচ্চতা, গড় উচ্চতা হচ্ছে আপনার 610 মিটার। গড় উচ্চতা কত? 610 মিটার। ওকে, গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের টারসিয়ারি অঞ্চল, যেটা গঠিত হয়েছিল, এই টারসিয়ারি অঞ্চল গঠিত হয়েছিল 66 মিলিয়ন বছর পূর্বে, এবং এটা শেষ হয়েছে আপনার 2.58 মিলিয়ন বছর পূর্বে। এটা একটু মনে রাখবেন, 2.58 মিলিয়ন পূর্বে এটা কিন্তু, ঠিক আছে, 2.58 মিলিয়ন পূর্বে এটা কিন্তু গঠিত হয়েছে। ওকে, তাহলে এটা গেল আমাদের টারসিয়ারি অঞ্চল। এবার আমরা একটু দেখবো যে আমাদের প্লাইস্টোসিন কাল। প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে আমরা ভাগ করতে পারি, আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। যেমন একটা অঞ্চলকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। কি বলা হচ্ছে? বরেন্দ্র বরেন্দ্র ভূমি। আরেকটা অঞ্চলকে বলা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর এবং ভাওয়ালের গড়। আরেকটি অঞ্চলকে বলা হচ্ছে কুমিল্লার লাল মাই। কুমিল্লার কি অঞ্চল? লালমাই অঞ্চল। ওকে, কুমিল্লার লালমাই অঞ্চল। তাহলে একটা হচ্ছে আপনাদের বরেন্দ্র ভূমি, আরেকটার নাম হচ্ছে আপনার মধুপুর ও ভাওয়ালের গড়, আরেকটার নাম হচ্ছে কুমিল্লার লালমাই অঞ্চল। তাহলে এবার আসেন বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি আপনারা জানেন বাংলাদেশের 15 জনপদের একটি ভৌগোলিক এরিয়ার নাম হচ্ছে বরেন্দ্র ভূমি, যেটাকে বলা হয় শক্ত মাটির জনপদ। কি বলা হয়? শক্ত মাটির জনপদ। তাহলে বাংলাদেশের এই যে এখানে, অর্থাৎ এই যে বগুড়া জেলা, তারপরে হচ্ছে রাজশাহীর কিছু অঞ্চল, তারপরে হচ্ছে এই যে রংপুর দিনাজপুরের কিছু অঞ্চল, এগুলো নিয়ে হচ্ছে কি গঠিত? এগুলো নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। এবং আমরা জানি এই বরেন্দ্র ভূমির আয়তন প্রায় 9,320 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। তাহলে বরেন্দ্র ভূমির আয়তন কত? 9,320 বর্গ কিলোমিটার। এবং এটা সমুদ্র পৃষ্ঠ অর্থাৎ এখানের যে পাহাড়গুলো আছে সেগুলো প্রায় আপনার ভূমি থেকে, এগুলো 6 থেকে 12 মিটার উঁচু আর কি। সমুদ্রপৃষ্ঠ থেকে 6 থেকে 12 মিটার উঁচু যে পাহাড়গুলো আছে, সেই অঞ্চলকে আমরা বলবো বরেন্দ্র ভূমি, যেটির আয়তন 9,320 বর্গ কিলোমিটার। 9,320 বর্গ কিলোমিটার। এবং আপনারা মানচিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন যে এগুলো কোন কোন জেলায় বা কোথায় অবস্থিত। ওকে, এবং টঙ্গী গাজীপুর থেকে যুক্ত হয়েছেন রাসেল মাহমুদ সাইফি। রাসেল মাহমুদ সাইফি, আপনাকে অভিনন্দন। আচ্ছা, তারপর আসেন বরেন্দ্র ভূমি। তাহলে এটার গড় উচ্চতা কত? 6 থেকে 12 মিটার, একটু মাথায় রাখবেন। তারপরে আসেন মধুপুর এবং ভাওয়ালের গড়। মধুপুর মধুপুর হচ্ছে যে ঢাকার পাশে টাঙ্গাইল জেলায় অবস্থিত, এবং ভাওয়ালের গড় হচ্ছে আপনার গাজীপুর জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? ভাওয়ালের গড় হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত। তাহলে মধুপুর হচ্ছে টাঙ্গাইল, এবং মধুপুর হচ্ছে টাঙ্গাইল, এবং ভারত হচ্ছে কি বলে, না সরি, ভুল হয়ে গেছে আমার। আর এটা হচ্ছে মধুপুর হচ্ছে টাঙ্গাইল, এবং ভাওয়ালের গড় হচ্ছে গাজীপুরে অবস্থিত। ওকে, গাজীপুরে অবস্থিত। তারপরে তাহলে মধুপুর এবং ভাওয়ালের গড়, এটার টোটাল আয়তন ধরা হয় 4,103, 4,103 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার।
ওকে, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জামালপুর থেকে বিপ্লব হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে মধুপুর এবং ভাওয়ালের গড় এখানে 4103 বর্গ কিলোমিটার বলা আছে একটা মধুপুর এবং ভাওয়ালের গড়ের, এবং এখানকার গড় উচ্চতা আমরা জানি 30 মিটারের মতো। কত মিটারের মতো? 30 মিটারের মতো হচ্ছে এখানকার যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর গড় উচ্চতা। আচ্ছা, এরপরে হচ্ছে কুমিল্লার লালমাই অঞ্চল। আমরা জানি সমতট অঞ্চলে কি ছিল, একটা জেলা আছে নাম হচ্ছে কুমিল্লা, সেই কুমিল্লার লালমাই অঞ্চল। এবং এই কুমিল্লার লালমাই অঞ্চলে 34 কিলোমিটার এলাকা জুড়ে, 34 কিলোমিটার, এটা মূলত হচ্ছে 33.66 একটা 66 বর্গ কিলোমিটার, কিন্তু এটাকে আমরা রাউন্ড ফিগারে 34 কিলোমিটার বলি। ওকে, 34 কিলোমিটার এলাকা জুড়ে। এবং এখানকার যে পাহাড়গুলো রয়েছে লালমাই অঞ্চলের, এগুলার উচ্চতা 21 মিটার। কত মিটার? তাহলে এগুলোর উচ্চতা হচ্ছে আপনার 21 21 মিটার। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পেলাম? বরেন্দ্র ভূমি পেলাম, মধু মধুপুর ও ভাওয়ালের গড় পেলাম, এবং লালমাই অঞ্চল পেলাম। তাহলে এভাবে গেল আমাদের টারশিয়ারি অঞ্চল, অর্থাৎ যেটা আমাদের মোট ভূমির 12%, আমাদের প্লাইস্টোসিন কাল যেটা আমাদের মোট ভূমির 8%। ওকে, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, সেটি হচ্ছে আপনার বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার এলাকা এই 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 ভাগের অন্তর্ভুক্ত, অর্থাৎ আহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটু এইটা একটু মুছে আমরা হচ্ছে ওইদিকে যাচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টারশিয়ারি অঞ্চলে এক ধরনের বনভূমি পাওয়া যায়, এটা হচ্ছে আপনার নিবিড় বনভূমি। কি বনভূমি? নিবিড় বনভূমি। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলে নিবিড় বনভূমি পাওয়া যায়, তাহলে সেটি হবে টারশিয়ারি অঞ্চলের এলাকাসমূহ। তারপরে বাংলাদেশের কোন অঞ্চলে বনভূমি পাওয়া যায় কিন্তু সেটা অনিবিড়, অনিবিড় অনিবিড় বনভূমি আমরা পাই, সেটি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এখানের বনভূমি হচ্ছে আপনার অনিবিড়, এবং এই এলাকাকে শাল বৃক্ষের বনভূমি বলা হয়। কিসের বনভূমি বলা হয়? শাল বৃক্ষের বনভূমি বলা হয়। কোনটাকে কি বলছি একটু খেয়াল রাখবেন, এবং আপনারা দেখবেন। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, অনিবিড় বনভূমি পাওয়া যায় প্লাইস্টোসিন কালের সোপান সমূহে, এবং টারশিয়ারি অঞ্চলে পাওয়া যায় নিবিড় বনভূমি। এবং এই অঞ্চলের টারশিয়ারি অঞ্চলের যে বনভূমি, সেই বনভূমিকে বলা হয় ক্রান্তীয় চিরহরিত বনভূমি। কি বলা হচ্ছে? ক্রান্তীয় চিরহরিত বনভূমি বলা হচ্ছে। এবং এবং প্লাইস্টোসিন কালের যে সোপান সমূহ আছে, অর্থাৎ তিনটা যে সোপান আছে, তিনটা যে ধাপ আছে, সেই তিনটা ধাপে আমরা জানি শাল এবং গজারি বৃক্ষ যেহেতু সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে শাল বৃক্ষের বনভূমি। এবং এখানকার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বৃক্ষ যেটি পাওয়া যায় সেটির নাম হচ্ছে গজারি বৃক্ষ। এছাড়া অর্জুন, হরিতকি, বহেরা, এই সমস্ত অনেকগুলো এখানে বৃক্ষ পাওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে এবার আসেন, এই যে প্লাইস্টোসিন কালের যে বনভূমি তাকে বলা হচ্ছে অনিবিড় বনভূমি, এবং এটার স্পেসিফিক নাম হচ্ছে পত্র পতনশীল বৃক্ষের বনভূমি। কিসের বনভূমি? একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত, আর একটা হচ্ছে পত্র পতনশীল। ওকে, তাহলে এবার আমরা একটু আমাদের লাস্ট অংশে যাই, সেটির নাম হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, আমরা একটু মানচিত্র আঁকি একটু, যেহেতু আমাদের মানচিত্র লাগবে। ওকে, তাহলে এবার আসেন, আমাদের বাংলাদেশের যে মানচিত্রটি আছে, এবং এটির মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা করব সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তাহলে আমরা একটু লিখলাম এখানে সাম্প্রতিক সাম্প্রতিককালের কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আমাদের টোটাল ভূখণ্ডের কত পার্সেন্ট? 80%। 80%। ওকে, বাংলাদেশ হচ্ছে টোটালি 80%, যেহেতু এখানে কি আছে, এখানে প্লেইনস আছে, সেই সেই সুবাদে বাংলাদেশের যত প্লেইনস আছে, অর্থাৎ বাংলাদেশের মূল আহ, যে ভূমি, অর্থাৎ 80% যে ভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটাকে ভাগ করা হয় 5 ভাগে। এটাকে ভাগ করা হয় কত ভাগে? 5 ভাগে। তাহলে আমরা এটার 5টা প্রকার পাচ্ছি। একটাকে বলা হচ্ছে আপনার পাদদেশীয় সমভূমি,
একটাকে বলা হচ্ছে পাদদেশীয় সমভূমি, পাদদেশীয় সমভূমি। একটাকে বলা হচ্ছে আপনার প্লাবন সমভূমি। অর্থাৎ এটা কিন্তু আমাদের 80% এলাকার ভাগ। এই 80% এলাকাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। প্লাবন সমভূমি। আরেকটার নাম হচ্ছে আপনার বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি। একটার নাম হচ্ছে আপনার উপকূলীয় সমভূমি। একটার নাম হচ্ছে আপনার স্রোতজ সমভূমি, অর্থাৎ আমাদের সুন্দরবন স্রোতজ সমভূমি। তাহলে আমরা এখানে 5টা ভাগ পেলাম। আমি একটা একটা ভাগ আপনাদেরকে ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে পাদদেশীয় সমভূমি। অর্থাৎ পাদদেশ মানে বুঝেন, পাদদেশ মানে হচ্ছে ধরেন একটা পাহাড়, এটা একটা পর্বত, পর্বতটা পড়ার সময় ধরেন ক্ষয় হতে হতে এইভাবে পড়ছে, এইভাবে পড়ছে, এইভাবে পড়ছে। তাহলে একটা পর্বত একদিকে খাড়া আর একদিক দিয়ে হচ্ছে ঢেউ ঢেউ হয়ে পড়ছে। তাহলে পর্বত আহ, পড়ার সময় দেখবেন এই অঞ্চলটা, অর্থাৎ নিচে যে একটা ঢালু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এই যে ঢালু অঞ্চলটা, এই ঢালু অঞ্চলটাকে বলা হচ্ছে আপনার পাদদেশীয় সমভূমি। তাহলে এরকমই একটা ঢালু অঞ্চল হচ্ছে হিমালয় পর্বতের একটা ঢালু অঞ্চল হচ্ছে আমাদের রংপুর অঞ্চল। সেই রংপুর অঞ্চলকে আমরা বলতে পারি পাদদেশীয় সমভূমি অঞ্চল। তাহলে বাংলাদেশের রংপুর, দিনাজপুর, অর্থাৎ আমাদের পঞ্চগড় থেকে শুরু করে এই এলাকাটা হচ্ছে পাদদেশীয় সমভূমির অন্তর্গত। এরপর আসেন প্লাবন সমভূমি। দেখেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো নদী আছে। বাংলাদেশে প্রায়, লাস্ট নদী রক্ষা কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 1008টা নদী আছে। 1008টা নদী আছে। তাহলে এখানে বড় বড় নদী কিন্তু সবগুলো বড় বড় নদী নয়। বড় বড় নদীগুলোর মধ্যে রয়েছে, আমরা জানি এদিকে সিকিম থেকে আসছে তিস্তা নদী। তারপর হচ্ছে ভারত থেকে আসছে কি আপনার গঙ্গা নদী। গঙ্গা নদী বাংলাদেশে হয়েছে পদ্মা। তারপরে সিলেট দিয়ে আসছে, আমরা জানি সিলেট দিয়ে আসছে কি, সিলেট দিয়ে আপনার আসছে, সিলেট দিয়ে আসছে কি, সিলেট দিয়ে আসছে হচ্ছে আপনার সুরমা এবং কুশিয়ারা নদী। তারপর আমরা জানি আহ এখানে আসছে হচ্ছে আপনার কর্ণফুলী নদী। এখানে আসছে হচ্ছে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা। তাহলে এই যে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলো আছে, নদীগুলোর দুই পাশ প্রতি বছর বর্ষায় প্রচুর পরিমাণ এলাকা কি হয়, প্লাবিত হয়। তাহলে প্লাবিত এরিয়াটাকে আমরা বলছি প্লাবন সমভূমি। প্লাবিত এরিয়াটাকে আমরা কি বলছি? প্লাবন সমভূমি বলছি। এবং আমরা জানি যে বাংলাদেশের টোটাল ভূখণ্ড 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে 1,24,266 বর্গ কিলোমিটার এলাকা কিন্তু সমভূমি। এটা মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, তাহলে এবার আসেন প্লাবন সমভূমি, অর্থাৎ আমাদের যে যে এলাকাগুলো প্লাবন প্রবণ এলাকা, নদীর কারণে প্লাবিত হয়, এটাকে বলা হচ্ছে প্লাবন সমভূমি। এবং সবগুলো অঞ্চল কিন্তু প্লেনস, অর্থাৎ সমভূমি। সমভূমির ইংরেজি হচ্ছে প্লেনস। ওকে, তারপর আসেন বদ্বীপ সমভূমি। এবার আসেন বদ্বীপ সমভূমি যদি আমরা দেখি, বদ্বীপ কি? বদ্বীপ হচ্ছে পলি দ্বারা গঠিত দ্বীপ। এই পলি দ্বারা গঠিত দ্বীপ কখন হয়, কোন জায়গায় হয়? একটা ভাটির দেশে, যখন পানি অর্থাৎ নদী যখন সাগরের সাথে মিলিত হবে মোহনা অঞ্চলে, মোহনা অঞ্চলে এসে কর্দম, নুড়ি, পাথর জমতে 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 এক সময় বিশাল একটা ভূখণ্ড তৈরি হয়। সেই ভূখণ্ডকে বলা হচ্ছে বদ্বীপ। এবং যেহেতু নদীর মোহনায় তৈরি হয়, সেহেতু এই অঞ্চলটাকে দেখতে মনে হয় এটা বয়ের মতো। এই জন্য গ্রিকরা বদ্বীপকে বদ্বীপের আকৃতি হিসেবে ডেল্টাকে তারা হচ্ছে বলেছিল আর কি, যে গ্রিক বদ্বীপের আকৃতি হচ্ছে আপনার এইরকম, অর্থাৎ ডেল্টা। বদ্বীপকে কি বলা হচ্ছে? ডেল্টা বলা হচ্ছে। ওকে, তাহলে নদীর মোহনায় ডেল্টা তৈরি হয়। নদীর মোহনায় কি তৈরি হয়? ডেল্টা তৈরি হয়। তাহলে বাংলাদেশের ঠিক এমনই একটা বদ্বীপ। তাহলে বাংলাদেশের কি পুরো অংশটা বদ্বীপ? নেভার। বাংলাদেশের পুরো অংশ কিন্তু বদ্বীপ না। বাংলাদেশের বদ্বীপ হচ্ছে এদিকে যে গঙ্গা নদী এসে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী। এটা বাংলাদেশের কি নদী? পদ্মা নদী। আর এখানে হচ্ছে বাংলাদেশের কি নদী? মেঘনা নদী। এটা হচ্ছে আমাদের মেঘনা নদী, ওই দিক থেকে মেঘনা আসলো, মেঘনা নদী। তাহলে বাংলাদেশের সীমান্ত থেকে মেঘনা পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা নদী আছে, অর্থাৎ ভারতের একটা নদী আছে এখানে, সেটির নাম হচ্ছে ভাগীরথী নদী। এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে ভাগীরথী থেকে মেঘনা পর্যন্ত যে বিশাল একটা এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, যে এলাকাটার 40% হচ্ছে ভারতে, 60% হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ পৃথিবীর বৃহত্তম বদ্বীপকে বলা হচ্ছে গ্রিন ডেল্টা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপকে বলা হচ্ছে সুন্দরবন ডেল্টা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপকে বলা হচ্ছে আহ বঙ্গীয় ডেল্টা বা বঙ্গীয় বদ্বীপ। এটার পানি যেহেতু বা এখানকার পলি যেহেতু থেকে আসে, গঙ্গা থেকে আসে, এই জন্য বলা হচ্ছে এটাকে গাঙ্গেয় ডেল্টা, অর্থাৎ গাঙ্গেয় বদ্বীপ। তাহলে আমাদের যে বাংলাদেশ যে বদ্বীপ অবস্থিত, সেই বদ্বীপকে কি বলা হচ্ছে? গাঙ্গেয় বদ্বীপ বলা হচ্ছে। তাহলে গঙ্গার পানি, গঙ্গার পলি এসে কিন্তু এই বদ্বীপ সৃষ্টি করেছে। একটু বুঝেন, গঙ্গার পলি এসে এই বদ্বীপ সৃষ্টি হয়েছে। এই জন্য, এই জন্য আমাদের এই এলাকাটাকে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ। তাহলে গঙ্গার পানিগুলো গেছে কই?
গঙ্গার পানিগুলো বঙ্গোপসাগরে পড়েছে, বঙ্গোপসাগরে পড়েছে, এই জন্য বঙ্গোপসাগরকে গ্রিসরা অর্থাৎ গ্রিক জাতি নাম দিয়েছে গ্যাঞ্জেটিকা সাইনাস। তাহলে আমাদের বঙ্গোপসাগরের ইউরোপিয়ান নাম কি? গ্যাঞ্জেটিকা সাইনাস। পুরাতন মানচিত্রগুলোকে আপনারা এই নাম দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাঞ্জেটিকা সাইনাস। গ্যাঞ্জেটিকা, অর্থাৎ সাইনাস মানে হচ্ছে গেঞ্জেটিকা মানে গঙ্গা বিধৌত সাইনাস। সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে গর্ত। সাইনাস মানে কি? গর্ত। অর্থাৎ এই গর্তে গঙ্গার পানি এসে জমা হয়েছে বিধায় এটার নাম হয়েছে গ্যাঞ্জেটিকা সাইনাস। 44তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, আরব সাগরের পূর্ব নাম কি? আরব সাগরের পূর্ব নাম কি? তাহলে আমরা, ওখানে অপশন ছিল অনেকগুলো, অপশনের মধ্যে একটা অপশন ছিল অ্যারাবিকাস সাইনাস। তাহলে এই অ্যারাবিকাস সাইনাস হচ্ছে কার পূর্ব নাম? আরব সাগরের পূর্ব নাম। ঠিক তেমনি আমাদের বঙ্গোপসাগরের পূর্ব নাম হচ্ছে গ্যাঞ্জেটিকা সাইনাস। এটা একটু মাথায় রাখবেন, কোন সময় চলে আসতে পারে। একটু কঠিন করতে মন চাইলে প্রশ্ন, তারা হয়তো এটা দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম বদ্বীপ সমভূমিতে ছিলাম। বদ্বীপ সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? এই যে ভাগীরথী থেকে মেঘনা পর্যন্ত, যেই বদ্বীপের 60% বাংলাদেশে অবস্থিত, এবং যে এই বদ্বীপের 40% হচ্ছে ভারতে অবস্থিত। তাহলে আমরা একটু বাংলাদেশ অংশ নিয়ে কথা বলবো। এই বদ্বীপের বাংলাদেশ অংশ নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কথা বলতে আহ, আমরা দেখবো যে দেখেন, এখানে হচ্ছে পদ্মা নদী, এবং এখানে একটা নদী আছে। এখানে একটা নদী আছে, তার নাম হচ্ছে, এখানে একটা গড়াই আছে, এখানে মধুমতি নদী আছে। ঠিক আছে, আমরা একটু লিখলাম মধুমতি নদী আছে। তাহলে গড়াই থেকে মধুমতি নদীর এই অংশ, এটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ। তাহলে আমাদের বদ্বীপ গুলো দেখেন একটু, এটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এটাকে বলা হচ্ছে, আমরা একটু এখানে লিখি, মৃতপ্রায়, মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ। নিষ্ক্রিয় বদ্বীপ। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন, আমরা একটা বদ্বীপ দেখতে পাচ্ছি, একটা নাম, এটার নাম হচ্ছে সক্রিয় বদ্বীপ। আর এই অংশটার নাম হচ্ছে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ। তাহলে দেখেন বদ্বীপটা কিভাবে আসলে নিষ্ক্রিয় বা সক্রিয়, আমরা এটা কিভাবে বুঝবো? গঙ্গার পানি যখন আমাদের এই যে পদ্মা দিয়ে আসে, তাহলে পদ্মার পলিটা হচ্ছে এই নিচের অংশে জমা হয়। তাহলে জমা হলে আমরা দেখতে পাই একটা সময় এই এলাকাটা, অর্থাৎ মৃত প্রায় নিষ্ক্রিয় বদ্বীপ, অর্থাৎ বাংলাদেশের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং হচ্ছে আপনার যশোর এলাকাটা এভাবে গঠিত হয়েছে। তাহলে গঠিত হতে হতে ওখানে যখন পলি এসে জমা হচ্ছে, তাহলে নদীগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। তাহলে ভরাটের কারণে আমরা দেখি নদীগুলোর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে। কি হয়েছে? নদীগুলোর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছে। সেই গতিপথ পরিবর্তন হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ বাউরের তৈরি হচ্ছে। বাউরের তৈরি হচ্ছে। বাউর, আপনারা জানেন বাউর মানে কি? বাউর মানে হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তনের ফলে বা কোনো একটা নদী পরিত্যক্ত হয়ে যাওয়ার ফলে যেই এলাকাটা থাকে, অর্থাৎ খালি যে এলাকাটা, ওখানে যখন পানি জন্মে, এটাকে বাউর সৃষ্টি হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বাউর আছে সবচেয়ে বেশি কোন অঞ্চলে, তাহলে মৃত প্রায় নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলে। আর যদি বলে যে জেলা কোনটা, তাহলে হবে ঝিনাইদহ জেলা। কোন জেলা? ঝিনাইদহ জেলা হবে। তাহলে এইটাকে একটা অঞ্চলকে বলছি আমরা সক্রিয় বদ্বীপ। পরীক্ষা আসতে পারে সক্রিয় বদ্বীপের অংশ কি কি। তাহলে এখানে জেলা আছে রাজবাড়ী জেলা। কি আছে? রাজবাড়ী জেলা। এখানে ফরিদপুর জেলা, শরীয়তপুর, গোপালগঞ্জ। তারপরে এখানে কি আছে? মাদারীপুর জেলা আছে। তারপর আছে এখানে কি আছে? বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, যা যা আছে আর কি। এখানে ভোলা জেলা আছে। তারপরে হচ্ছে আপনার কি আছে, এই সমস্ত জেলাগুলো হচ্ছে, এখানে কি মুন্সিগঞ্জ জেলা আছে এদিকে, মুন্সিগঞ্জ জেলা আছে। এদিকে হচ্ছে আপনার নোয়াখালী জেলা আছে ওই পাশে, অর্থাৎ মেঘনার ওই পাশে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে সক্রিয় বদ্বীপের অংশ। তাহলে পরীক্ষা আসলে কিন্তু আপনাদের এভাবে আনসার করতে হবে। তারপর আপনাদেরকে যদি বলি, এই যে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপের একটা অংশ অংশ কিন্তু পরিণত হয়ে গেছে। পরিণত। তাহলে আমরা জানি কপোতাক্ষ নদ আছে এখানে একটা, সাগরদাঁড়িতে একটা কি আছে? কপোতাক্ষ নদ আছে। কপোতাক্ষ নদের নিচের অংশকে বলা হয় পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ। আর এর উপরের অংশটাকে বলা হয় মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপ। তাহলে আপনাদেরকে যদি বলা হয় যশোর কোন অঞ্চলের অংশ, যশোর কোন বদ্বীপের অংশ, তাহলে আপনারা সেক্ষেত্রে আনসার করবেন যশোর হচ্ছে মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপের অংশ। ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, এই সমস্ত কিছু হচ্ছে আপনার মৃতপ্রায় নিষ্ক্রিয় বদ্বীপের অংশ। তাহলে সক্রিয় বদ্বীপ কোনটা? সক্রিয় বদ্বীপ হচ্ছে যে বদ্বীপটা, সক্রিয় বদ্বীপ হচ্ছে যে বদ্বীপটা আপনার বদ্বীপ গঠনের প্রক্রিয়া এখনো চলছে। আর নিষ্ক্রিয় বদ্বীপ মানে হচ্ছে এখন বদ্বীপ গঠনের প্রক্রিয়াটা শেষ হয়েছে। বদ্বীপ গঠনের প্রক্রিয়াটা শেষ হয়েছে। ওকে,
বদ্বীপ গঠন। আবার পরিণত বদ্বীপ হচ্ছে অলরেডি এখানকার ভূমিগুলো কি হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই কারণে এই কারণে হচ্ছে আপনাকে এটাকে এটাকে বলা হচ্ছে পরিণত বদ্বীপ। তাহলে আমাদের মনে থাকবে, আমরা কিন্তু গঙ্গা থেকে পলি যায় বলে আমাদের বঙ্গোপসাগরকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, এবং গ্যাঞ্জেটিকা সাইনাস বলা হচ্ছে। ওকে, গ্যাঞ্জেটিকা সাইনাস বলা হচ্ছে, এবং এটাকে আমরা বঙ্গোপসাগর বলছি। তাহলে বদ্বীপ কিন্তু আপনারা যদি মনে করেন বদ্বীপটা শুধু বাংলাদেশে, বাংলাদেশের পুরোটাই যদি বদ্বীপ মনে করেন সেটা কিন্তু হবে না। বাংলাদেশের গঙ্গা থেকে মেঘনা, মেঘনা থেকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের এদিকে ভারতের ভাগীরথী, এই অংশটা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, তাহলে আমরা বদ্বীপ জিনিসটা বুঝলাম বুঝলাম। এরপরে উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি কোনটা? বাংলাদেশের যে অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে লবণাক্ততার স্পর্শ যায়, সমুদ্রে যখন জোয়ার হয় আপনারা জানেন, জোয়ার হলে ভিত্তিরেখা পার হয়ে পানি কোথায় চলে যায়? ভিত্তিরেখা বলতে যেখানে আহ, ভাটার পরে সমুদ্র থামে। ওকে, তাহলে ভিত্তিরেখা পার হয়ে যেটা যেখানে আহ, তারা হচ্ছে একদম জোয়ারের সময় পানিগুলো হচ্ছে আপনার বিভিন্ন এলাকায় চলে যায়, বিভিন্ন জেলার কাছাকাছি চলে যায়। তাহলে বিভিন্ন জেলার কাছাকাছি যখন চলে যায়, তখন কিন্তু আমরা দেখি এই এলাকায় লবণাক্ততার স্পর্শ যায়। তাহলে যে সমস্ত এলাকায় লবণাক্ততার স্পর্শ যাবে, সেই সমস্ত এলাকাকে বলা হয় উপকূলীয় অঞ্চল। এইভাবে বাংলাদেশে উপকূলীয় জেলা কয়টা? 19টা। 19টা উপকূলীয় জেলা আছে, এবং উপকূলীয় জেলা 19টার মধ্যে 10টা উপকূলীয় জেলায় কি আছে? সবুজ বেষ্টনী আছে। সবুজ বেষ্টনী আছে, অর্থাৎ যাতে আপনার এই এলাকাগুলো আহ, বিভিন্ন ঝড় ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। তারপর আসেন আমরা একটু শ্রুতজ বনভূমি দেখি। তাহলে শ্রুতজ সমভূমি কোনটা? আমাদের সুন্দরবন। সহজ কথায় সুন্দরবন, সুন্দরবন। এই সুন্দরবনকে বলা হচ্ছে বা স্থানীয় ভাষায় বাদাবন। একটু মনে রাখবেন আপনি, বাদাবন বলা হচ্ছে। তো এটাকে কি বলা হচ্ছে? বাদাবন বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সমভূমি অঞ্চল, যেটা 80% এলাকা সমভূমি। সুন্দরবন সম্পর্কে জানতে হবে আমাদের, এই রিসেন্ট একটা তথ্য চেঞ্জ হয়েছে, সেটি হচ্ছে সুন্দরবনের ভাগ কয়টা। তাহলে এখন হচ্ছে 125টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? আগে ছিল 114টা, এরপরে হয়েছে 118টা, এখন হচ্ছে 125টা। ওকে, তাহলে এই যে সুন্দরবন সম্পর্কে জানতে হবে। সুন্দরবন যেহেতু বিশ্ব ঐতিহ্য, সুন্দরবন কিন্তু দুইটা, একটা হচ্ছে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য, 798তম, 798তম, এবং এটি কিন্তু আবার ইউনেস্কো। তাহলে ইউনেস্কোর কততম? ইউনেস্কোর হচ্ছে 798তম। এবং রামসার সাইট যেটা, রামসার সেটা আপনারা জানেন, ইরান বিশ্বের যে সুন্দর সুন্দর যে জলরাশিগুলো আছে, জলধারাগুলো আছে, সেগুলোকে রক্ষা করার জন্য 1971 সালে কনভেনশন অন ওয়েটল্যান্ড হয়েছিল। সেই কনভেনশন অন ওয়েটল্যান্ডের ওয়েটল্যান্ডের আরেকটা নাম হচ্ছে আপনার, যেহেতু ইরানের রামসার শহরে হয়েছিল, তার নাম হচ্ছে রামসার সাইট। তাহলে এই রামসার সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের সুন্দরবন, এবং এটি 560তম রামসার সাইট, 560তম রামসার সাইট। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের সীমান্ত, সীমারেখা, তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজকের আমাদের ভূপ্রকৃতি আলোচনা। এবং পরীক্ষা আসতে পারে যে বদ্বীপ, পরিণত বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, যারা ক্লাস করতে পারেনি তারা রেকর্ড ক্লাস দেখে নেবেন, আর যারা ক্লাস করতে পেরেছেন তারা আশা করি এগুলাকে খাতায় নোট ডাউন করে রাখবেন। এবং আমাদের প্রত্যেকজনের উচিত নোট খাতা বানানো। সেই নোট খাতা আমাদের যে জিনিসপত্রগুলো আমরা জানি না সেগুলো লিপিবদ্ধ করব, এবং আমরা যাতে রিভিশন দেওয়ার জন্য আমাদের সুবিধা হয়। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, সবাইকে ধৈর্য ধরে ক্লাস করার জন্য ধন্যবাদ, এবং সবার প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাস ক্যারিয়ার এইড ক্র্যাশ কোর্স 47তম বিসিএস এর ক্লাস আজকে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।